হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। শুভ সকাল সকলকে। সকাল সকাল একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি এবং 17ই জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে জিএ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো যারা ক্লাসে যুক্ত হচ্ছে তাদের সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে অবশ্যই ফলো করতে ভুলবে না। দিস ইজ আরাবুল রহমান। আমি প্রতিদিন সকালবেলাতে তোমাদের জন্য জিকে জিএ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করিয়ে থাকি এবং সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চর্চা করে থাকি। 17ই জানুয়ারির কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে অবশ্যই সেটা দেখবো। তার আগে বলে রাখি, TSS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করবে। প্রথম প্রশ্ন, রাজস্থানের প্রথম সম্পূর্ণ জৈব বা ফুললি অর্গানিক শংসাপ্রাপ্ত পঞ্চায়েত কোনটি? রাজস্থান রাজ্যের একটি পঞ্চায়েতকে সম্প্রতিকালে ফুললি অর্গানিক শংসাপত্র দেওয়া হয়েছে। তো শংসাপত্র প্রাপ্ত এই পঞ্চায়েতটির নাম হচ্ছে বামনওয়াস কাঙ্কার পঞ্চায়েত। বাই টেকিং decisive steps on secure a sustainable future, Bamunwas Kankar Panchayat in Rajasthan has become the first village body in the state to be certified as full organic। বলা হচ্ছে কি, বামনওয়াস কাঙ্কার বলে যে পঞ্চায়েতটা আছে তারা যে সাস্টেনেবল ফিউচার বা যেটাকে আমরা বলছি টেকসই ভবিষ্যৎ, সেটাকে নিশ্চিত করার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই রাজ্যের প্রথম অর্গানিক সম্পূর্ণ জৈব গ্রাম হিসাবে শংসাপত্র বা স্বীকৃতি পেয়েছে। রপ্তানি প্রস্তুতি সূচক ইপিআই কোন সংস্থা প্রকাশ করে? রিসেন্টলি একটা সংস্থা ইপিআই প্রকাশ করেছে। অর্থনীতির একটা টার্ম। ইপিআই বা রপ্তানি প্রস্তুতি সূচক প্রকাশ করে থাকে নীতি আয়োগ। নীতি আয়োগ রিলিজেস এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স 2024। 2024 সালের যে রপ্তানি প্রস্তুতি সূচক বা এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স, সেটা রিসেন্টলি কিন্তু প্রকাশ করেছে নীতি আয়োগ। নীতি আয়োগ সম্প্রতি ভারতের কোন রাজ্যকে আদা রাজধানী বা জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসাবে ঘোষণা করেছে? নীতি আয়োগ রিসেন্টলি মিজোরামকে জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসাবে ঘোষণা করেছে। মিজোরাম চিফ মিনিস্টার লালদু হাওমা চেয়ার্ড এ মিটিং উইথ দ্য মেম্বার অফ দ্য মিজোরাম এগ্রিকালচার মার্কেটিং বোর্ড MAMB, where the board expressed its gratitude to Niti Aayog for declaring Mizoram as the ginger capital of India। তো রিসেন্টলি মিজোরামের মুখ্যমন্ত্রী লালদু হাওমা তাদের যে এগ্রিকালচার মার্কেটিং বোর্ড আছে তার সাথে একটি বৈঠকে সভাপতিত্ব করার সময় তাদের যে সদস্যদের নিয়ে একটা বৈঠক হয়েছে, সেখানে তিনি নীতি আয়োগের প্রতি কৃতজ্ঞতা বা তার গ্র্যাটিটিউড জানিয়েছেন। কেন জানিয়েছেন? বিকজ মিজোরামকে নীতি আয়োগ রিসেন্টলি জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসাবে ঘোষণা করেছে। 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এটা প্রতি বছরই বার হয়ে থাকে এবং এর মাধ্যমে বোঝা যায় কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী। তো 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 80তম বা 80 পজিশনে এসেছে। সিঙ্গাপুর হ্যাজ retained its position as the world most powerful passport for the থার্ড কনসিকিউটিভ ইয়ার ইন 2026। তো টানা তৃতীয়বারের জন্য সিঙ্গাপুর ফার্স্ট পজিশনে কিন্তু তাদের যে 1 নম্বর পজিশন সেটাকে রিটেন করেছে। এবং আমরা যদি দেখি ইন্ডিয়া ইমপ্রুভ করেছে ইটস র্যাঙ্কিং ইন দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 টু 80 কম্পেয়ার্ড টু দ্য 85th র্যাঙ্কিং দ্য কান্ট্রি হ্যাড ইন 2025। তো আমাদের ভারতের 2025-এর র্যাঙ্ক ছিল কত? 85। সেটাকে ভারত একটু মানে ইমপ্রুভ করেছে 2025-এর যদি আমরা তুলনায় দেখি। তো বর্তমানে ভারতের র্যাঙ্কিং হচ্ছে কত? 80। খুব দারুণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এটা, যেটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। ভারতের প্রথম ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্স কোথায় উদ্বোধন করা হলো?
চলো, রাইট অ্যান্সার হচ্ছে কি দেরাদুন। দেরাদুনে রিসেন্টলি ডিয়ার স্টুডেন্টস ইউনিয়ন জল শক্তি মিনিস্টার সিআর পাতিল তিনি ইনোগ্রেট করেছেন অ্যাজ সিরিজ অফ অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি কনজারভেশন ইনিশিয়েটিভ আন্ডার দ্য নামামি গঙ্গে মিশন অ্যাট দ্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তো ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে তিনি রিসেন্টলি আমরা যদি দেখি যে নমামি গঙ্গা মিশন আছে তার অধীনে জীববৈচিত্র্য সংরক্ষণের একাধিক প্রকল্প তিনি রিসেন্টলি উদ্বোধন করেছেন। অলরাইট, এবং তিনি রিসেন্টলি বলেছেন যে আমাদের যে নদী আছে সেই নদীকে অ্যাজ এ জলাধারা হিসাবে না দেখে, ঠিক আছে, কমিটেড বলা হচ্ছে কি দেরাদুন অ্যাজ এ রিয়েট্রেটেড দ্য center committed to treating river as living ecosystem rather than just water চ্যানেল। তো নদীকে একটা জাস্ট জলাধার হিসাবে না দেখে কিন্তু সেন্টারের যে অঙ্গীকার বা আমাদের কেন্দ্রের যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকার তিনি আবার পুনর্ব্যক্ত করেন এবং বলেছেন যে নদীটাকে অ্যাজ এ জলাধার হিসাবে না দেখে নদীটাকে একটা জীবন্ত ইকোসিস্টেম বা লিভিং ইকোসিস্টেম হিসাবে দেখার কথা তিনি আবার পুনর্ব্যক্ত করেছেন, যেটা আমাদের ভারত সরকারের কিন্তু বা আমাদের যে নমামি গঙ্গা প্রকল্প আছে তার একটা কিন্তু মূল কথা যে নদীটাকে অ্যাজ এ কিন্তু জীবন্ত বাস্তুতন্ত্র বা লিভিং ইকোসিস্টেম হিসাবে দেখার কথা। তো তিনি সেটাকে আবার বলেছেন। রিসেন্টলি 2026 সালে জাতীয় সেনা দিবস, আমরা জানি 15ই জানুয়ারি প্রতি বছরে জাতীয় সেনা দিবস পালিত হয়। এই দিবসের মূল যে মেইন যে প্যারেড সেটা ভারতের কোন শহরে আয়োজিত হয়েছে? এটা জয়পুর শহরে রিসেন্টলি আয়োজিত হয়েছে। ওকে, এ গ্র্যান্ড প্যারেড টু মার্ক 78তম আর্মি দিবস এই বছরে আমরা পালন করেছি এবং এটা কিন্তু জয়পুরে এর মূল যে প্যারেড সেটা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোথায় শুরু হলো স্পটুক গুস্টোর ফেস্টিভ্যাল? স্পটুক গুস্টোর ফেস্টিভ্যাল একটা ফেস্টিভ্যাল, এটা সম্প্রতি কোথায় আমাদের ভারতের কোন স্থানে বা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত স্থানে শুরু হয়েছে? স্পটুক গুস্টোর ফেস্টিভ্যাল এটা সম্প্রতি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে। অলরাইট, নেক্সট দেখি পরেরটা। প্রতি বছর কোন দিনটি ভারতের জাতীয় স্টার্ট আপ দিবস হিসাবে পালিত হয়? রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেল সেখানে বেস্ট উইশেস দিয়েছেন বেস্ট উইশেস টু এভরিওয়ান, হ্যাঁ, associated with the world of startup on the occasion of ন্যাশনাল স্টার্টআপ ডে। তো রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্টআপ ডে তার কিন্তু বেস্ট উইশেস দিয়েছেন এবং আমরা দেখব এই স্টার্টআপ দিবস এটা পালিত হয়ে থাকে 16ই জানুয়ারি প্রতি বছরে। অলরাইট, এবং এই যে স্টার্টআপ ডে এটা রিসেন্টলি কিন্তু মার্কস 10 ইয়ার অফ স্টার্টআপ ইন্ডিয়া। তো স্টার্টআপ ইন্ডিয়া বলে ভারত সরকারের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের 10 বছর কমপ্লিট হয়েছে। এটা 2016 সালে স্টার্টআপ ইন্ডিয়া কিন্তু লঞ্চ হয়েছিল, সেটা 10 বছর পূর্ণ করেছে। সেই উদ্দেশ্যে তিনি রিসেন্টলি কিন্তু ন্যাশনাল স্টার্টআপ ডেতে বেস্ট উইশেস দিয়েছেন ফর দ্য স্টার্টআপ। নেক্সট পরেরটা আমরা দেখব কি নেপালি কংগ্রেসে বিশেষ সাধারণ অধিবেশনে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনঅপোজডভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? নেপালি কংগ্রেসের বিশেষ সাধারণ অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গগন কুমার থাপা ইলেক্টেড আনঅপোজড অ্যাজ নেপালি কংগ্রেস প্রেসিডেন্ট অ্যাট স্পেশাল জেনারেল কনভেনশন। সো রিসেন্টলি তিনি নির্বাচিত হয়েছেন নেপালি কংগ্রেসের সাধারণ অধিবেশনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট। 2026 সালের আইসিসি অনূর্ধ্ব 19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হচ্ছে? যেটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ বলা হয়। 2026 সালের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ কোন দুটি দেশ আয়োজন করতে চলেছে? চলো, এখানে একটা ছবি আছে দেখতেই পাচ্ছ, এই ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করো। এখানে ছোট্ট করে লেখা আছে, হয়তো তোমরা মোবাইলে দেখতে পাচ্ছ না, লেখা আছে জিম্বাবুয়ে এবং
দেখো এখানে ভুল আছে উত্তরটা, হ্যাঁ, এটা উত্তর হবে জিম্বাবুয়ে অ্যান্ড নামিবিয়া। জিম্বাবুয়ে ও নামিবিয়া এটা হোস্ট করতে চলেছে। অলরাইট, তো উত্তর কি করব আমরা এখানে? অপশান সি উত্তর করব। দেখো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল চেয়ার জয় শাহ extended his best wishes to the under-19 players as the begin their World Cup campaigning in Zimbabwe and Namibia। তো আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যিনি চেয়ারম্যান জয় শাহ, তিনি বেস্ট উইশেস বা শুভেচ্ছা বার্তা দিয়েছেন কাদের জন্য? যারা আন্ডার-19 ক্যাম্পেনিং শুরু করতে চলেছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে যে সমস্ত প্লেয়াররা খেলতে চলেছে, এবং সেটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হতে চলেছে। এই ছিল আজকের আমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা কিছু জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব, অবশ্যই শেষ পর্যন্ত সকলে দেখতে থাকবে। লেটস স্টার্ট। আমরা আজকে জিকে প্রশ্ন উত্তর পর্বে যাই। TSS একাডেমিতে ব্যাচে যদি অ্যাডমিশন না নিয়ে থাকো, তোমাদের জন্য WP KP ফাউন্ডেশন মোস্ট ডিমান্ডিং একটা ব্যাচ, যেটাতে আমরা ভর্তি করাচ্ছি। তো সকলে ভর্তি হতে পারো। যারা WBCS SSC ইত্যাদির জন্য একটা ব্যাচ থেকেই প্রিপারেশন নিতে চাও, 6.0 ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। WBCS এর জন্য একটা দারুণ ব্যাচ হবে, অনেকে WBCS প্রিলিমসের জন্য ব্যাচ চাইছিল, তো 6.0 ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। লেটস স্টার্ট। আমরা আজকের প্রিপারেশন শুরু করব। আজকের কোশ্চেন্সগুলো খুব দারুণ আছে। প্রথম কোশ্চেন, সল্ট পেটারের রাসায়নিক নাম কি? বলো। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করলাম। সকলে ক্লাসে একটা করে লাইক করে ফেলো দ্রুত। ফার্স্ট কোশ্চেন ইজ, সল্ট পেটারের রাসায়নিক নাম পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট KNO3। আমরা বেশ কিছু এরকম পদার্থ এবং তাদের রাসায়নিক নাম সম্পর্কে জেনে রাখবো। যেমন কাপড় কাচা সোডা, এটাকে আমরা কি বলে থাকি? কাপড় কাচা সোডা হচ্ছে আসলে সোডিয়াম কার্বনেট। পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয়। কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ কস্টিক সোডা। শুষ্ক বরফ কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। ওলিয়াম ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে আমরা ওলিয়াম বলে থাকি। প্লাস্টার অফ প্যারিস, যেটাকে আমরা বলছি ক্যালসিয়াম সালফেট, বা এটাকে অনেক সময় জিপসামও বলা হয়ে থাকে, প্লাস্টার অফ প্যারিসকে ক্যালসিয়াম সালফেট এখানে উত্তর করো। নেক্সট হচ্ছে দার্শনিকের উল জিঙ্ক অক্সাইডকে বলা হয়। কুইক সিলভার পারদকে বলি আমরা। আচ্ছা, ব্লিচিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট। বেকিং পাউডার, মাফ করবে, সোডিয়াম বাইকার্বনেট। ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, এখানে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড দেওয়া আছে। মার্স গ্যাস মিথেন। গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট। কস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবং অ্যাসপিরিন, অ্যাসপিরিন এক ধরনের মাথা ঝিমঝিম বা হালকা জ্বর হলে ব্যবহার করা হয়ে থাকে অ্যাসপিরিন। অ্যাসপিরিন কি? অ্যাসপিরিন অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড, অ্যাসপিরিনের যদি আমরা রাসায়নিক নাম দেখি। তো এখানে কিছু দ্রব্য বা কিছু তোমার হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার করা কিছু দ্রব্যের নাম দেওয়া আছে, এবং সেগুলোর রাসায়নিক নাম আমরা এখানে পাচ্ছি। এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। রিসেন্ট যত ধরনের পরীক্ষা হয়েছে সব ধরনের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে। চলো পরেরটা দেখব। 1947 সালে কোন দেশীয় রাজ্যটি প্রথমে পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল কিন্তু গণভোটের মাধ্যমে ভারতে ভুক্ত হয়? দেখো, ভারত স্বাধীনতা পায় 1947-এর 15ই আগস্ট। তারপরে তার আগে আমাদের ভারতের কিন্তু বিভাজন হয়েছিল, তোমরা জানো নিশ্চয়ই, পাকিস্তান এবং ভারতে। সো কিছু রাজ্য পাকিস্তানের অংশ হতে চায়, আবার কিছু রাজ্য কিন্তু ভারতের অংশ হয়েছিল। সো এর ভিতরে যদি আমরা দেখি, জুনাগড় কিন্তু প্রথমে পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল, কারণ জুনাগড়ের যিনি নবাব ছিলেন, বর্তমানে গুজরাটের মধ্যে পড়ে জুনাগড়টা, জুনাগড়ের যিনি নবাব ছিলেন তিনি ছিলেন মুসলিম। এবারে জুনাগড়ের যারা মানুষ ছিল তারা ছিল হিন্দু, তারা চাইতো না যে তারা পাকিস্তানে যুক্ত হোক, প্রজারা চাইতো না, কিন্তু নবাব চাইতো সে পাকিস্তানে যুক্ত হোক। এর কারণে কি হয়, পরবর্তীতে আমরা দেখব জুনাগড়ে সেখানে কিন্তু গণভোট হয় পরবর্তীতে, এবং গণভোট, নবাব তার আগে পালিয়ে গেছিল, তারপরে গণভোটের মাধ্যমে কিন্তু এটা যুক্ত হয় ভারতের মধ্যে। স্যার হায়দ্রাবাদও তো ভারতভুক্ত হয়েছিল, কিন্তু হায়দ্রাবাদটা গণভোটের মাধ্যমে হয়নি, হায়দ্রাবাদটা একটা অপারেশনের মাধ্যমে কিন্তু ভারতভুক্ত হয়েছিল, যেটার নাম হচ্ছে অপারেশন পোলো। অপারেশন পোলোর মাধ্যমে ভারতভুক্ত হয়েছিল কোনটি? সেটা হচ্ছে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়েছিল অপারেশন পোলোর মাধ্যমে। 1948 এটা সম্পূর্ণ আমাদের ভারতভুক্ত হয়। পরবর্তীতে যদি আমরা দেখি জুনাগড়, এটা 1949-এ ভারতভুক্ত হয়েছিল, ভারতভুক্ত হয় কিন্তু কিসের মাধ্যমে?
ভোটের মাধ্যমে। আর কাশ্মীরটা অ্যাকচুয়ালি কি হয় জানো, কাশ্মীরটা ভারতভুক্ত তো বলা ভুল হবে, 1947 সালে এটা কোনো জোর করেও নয় বা এটা কোনো তোমার হচ্ছে ভোটের মাধ্যমেও নয়, কাশ্মীরটা অ্যাকচুয়ালি ভারতভুক্ত ছিল স্বেচ্ছায়। কারণ কাশ্মীর প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান কাশ্মীরে হামলা করে দেয় 1947-এ। তখন কি হয়, কাশ্মীরের যিনি রাজা ছিলেন, শেষ রাজা, রাজা হরি সিং, তিনি ভারত সরকারের কাছে আবেদন জানান যে তিনি ভারতভুক্ত হতে চান এবং কাশ্মীরকে রক্ষা করার জন্য আবেদন জানিয়েছিলেন, এবং তারপরে তোমরা নিশ্চয়ই জানো কাশ্মীর আমাদের ভারতভুক্ত হয়েছিল। সো এই হচ্ছে ব্যাপার। তো এই তিনটে যে রাজ্য, প্রধান বড় বড় রাজ্য ছিল আমাদের ভারত যখন সবে সবে স্বাধীন হয়েছে, এই রাজ্যগুলো কিন্তু কোনোটা জোর করে, কোনোটা ভোটের মাধ্যমে, কোনোটা চুক্তির মাধ্যমে আমাদের ভারতভুক্ত হয়েছিল। অলরাইট, নেক্সট কোশ্চেন ইজ, কাংড়া উপত্যকা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই কাংড়া উপত্যকায় চা পাওয়া যায়, ইউরোপিয়ান ইউনিয়নের জিআই ট্যাগ প্রাপ্ত চা এই কাংড়া উপত্যকায় পাওয়া যায়। বেশ কয়েক বছর আগে কাংড়া উপত্যকার যে চা সেটা ইউরোপিয়ান ইউনিয়নে জিআই ট্যাগ পেয়েছিল। সেই কাংড়া উপত্যকা ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। $1 বিলিয়ন বেশি বাজার মূল্য সম্পন্ন স্টার্টআপকে কি বলা হয়? $1 বিলিয়ন বেশি বাজার মূল্য কোনো কোম্পানি বা মূল্য সম্পন্ন কোনো স্টার্টআপ, সেটাকে আমরা সাধারণত কি বলবো? এটাকে ইউনিকর্ন বলা হয়। ইউনিকর্ন শব্দটি প্রথম কে ইউজ করেছিল একটু জেনে রাখো। ইউনিকর্ন একটি বেসরকারিভাবে পরিচালিত স্টার্টআপ কোম্পানি যার মূল্য $1 বিলিয়ন বা তার বেশি হবে। আচ্ছা, কাউবয় ভেঞ্চারসের বলে একটা প্রতিষ্ঠান আছে, সেইটার প্রতিষ্ঠাতা যার নাম হচ্ছে আইলিন লি। এই আইলিন লি ইনিই কিন্তু প্রথম স্টার্টআপ শব্দটা ব্যবহার করেছিলেন। কে ব্যবহার করেন? ইউনিকর্ন শব্দটা ব্যবহার করেছিলেন, তার নাম হচ্ছে আইলিন লি। ইউনিকর্ন শব্দের তিনি প্রথম ব্যবহার করেন। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য আর পৃথিবীর মধ্যে ডিস্টেন্স যদি আমরা দেখি, প্রায় 15 কোটি কিলোমিটারের কাছাকাছি, তার বেশি বা কোনো সময় কম হয়, কোনো সময় বেশি হয়। তো গড়ে যদি দেখা যায় 15 কোটি কিলোমিটারের কাছাকাছি। এখন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গড়ে সময় লাগে 8 মিনিট। আরো সঠিকভাবে বললে সেটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ এটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে আসি তাহলে হচ্ছে 500 সেকেন্ড কিন্তু সময় লেগে থাকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। মোহের রং দে লাল গানের জন্য বিরজু মহারাজ কোন চলচ্চিত্রে ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন? বিরজু মহারাজ একজন কোরিওগ্রাফার। বিরজু মহারাজ একজন কোরিওগ্রাফার। ওকে, সো বিরজু মহারাজ কোরিওগ্রাফার মানে যারা ডান্স এর সাথে যুক্ত আছে, তাই তো, কোরিওগ্রাফ তাদেরকে বলা হয়। তো এখন এই যে বিরজু মহারাজ আছেন, বিরজু মহারাজ ইনি অবশ্যই একজন কত্থক নৃত্যশিল্পী, তোমরা নিশ্চয়ই জানো, কত্থক শিল্পী। এবং তিনি ডেয়ার স্টুডেন্টস এই মোহের রং দে লাল একটা গান, এই গানটা বাজিরাও মস্তানি সিনেমার গান, সঞ্জয় লীলা বনসালি পরিচালিত একটা সিনেমা ছিল বাজিরাও মস্তানি, যেখানে দীপিকা পাডুকোন এবং রণবীর সিং অভিনয় করেছেন। রণবীর সিং তো ওটা, হ্যাঁ, রণবীর সিং অভিনয় করেছেন। অ্যান্ড বাজিরাও মস্তানির জন্য, মোহে রং দে লাল গানের জন্য বিরজু মহারাজ সেরা ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন চলচ্চিত্রে কোরিওগ্রাফের ক্ষেত্রে। স্বর্ণলতা কি ধরনের উদ্ভিদ হিসাবে পরিচিত? বলো। কুস্কুটা বা যেটাকে আমরা স্বর্ণলতা বলছি। স্বর্ণলতা আংশিক পরজীবী, পূর্ণ পরজীবী, মৃতজীবী নাকি মিথজীবী? স্বর্ণলতা হচ্ছে একটি পূর্ণ পরজীবী, মানে সম্পূর্ণ পরজীবীর মধ্যে পড়ে। চলো আমরা এখানে পরজীবী বা সম্পূর্ণ পরজীবী, আংশিক পরজীবী ইত্যাদি জিনিস দেখে রাখবো। প্রথমে আংশিক পরজীবী কি? আংশিক পরজীবী হচ্ছে যে সমস্ত উদ্ভিদগুলো নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারলেও জল ও খনিজ লবণের জন্য অন্য কোনো আশ্রয়দাতা উদ্ভিদের উপরে নির্ভর করে, তাদের আংশিক পরজীবী বলে। মানে নিজের খাদ্য তারা সালোক সংশ্লেষে সক্ষম হয়ে থাকে আংশিক পরজীবীরা, কিন্তু তারা খনিজ পদার্থের জন্য, জলের জন্য অন্য উদ্ভিদের সাথে কিন্তু কি হয়, অন্য উদ্ভিদের সাথে বেঁচে থাকে বা অন্য উদ্ভিদের উপরে নির্ভরশীল হয়। যেমন শ্বেত চন্দন, স্যান্ডালউড যেটাকে বলা হচ্ছে, চন্দন গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু জল ও খনিজ শোষণের জন্য অন্য গাছের উপর নির্ভরশীল। এছাড়া স্বর্ণলতা বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আংশিক হতে পারে, কিন্তু স্বর্ণলতা আমরা এখানে নেব না, ঠিক আছে? বিশেষ বিশেষ ক্ষেত্রে আংশিক বললে হবে না।
আচ্ছা চলো, যেমন একটা স্বর্ণলেখার উদাহরণ আছে, যেমন মিসেলটো একটা অন্যতম উদাহরণের দাম দেওয়া আছে। চলো এটাকে ছাড়ো, কেটে দাও, আমরা শুধু শ্বেতচন্দনটাই জেনে রাখবো। এটা হচ্ছে আংশিক পরজীবী একটা উদ্ভিদ। পূর্ণ পরজীবী কি? যেসব উদ্ভিদ ক্লোরোফিল থাকে না, মানে যেসব উদ্ভিদের কোনো ক্লোরোফিল থাকে না, আর ক্লোরোফিল না থাকলে খাদ্য উৎপাদন হবে না। সো ক্লোরোফিলের উপস্থিতিতে জানি আমরা উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। তো ক্লোরোফিল যাদের থাকে না খাদ্যের জন্য, তারা পুরোপুরি আশ্রয়দাতা উদ্ভিদের উপরে নির্ভরশীল, কোনো অন্য একটা উদ্ভিদের উপরে নির্ভরশীল হয় খাদ্যের জন্য, তাদের পূর্ণ পরজীবী বলে। এরা আশ্রয়দাতার শরীর থেকে শোষক অঙ্গের মাধ্যমে সরাসরি খাদ্য চুষে নেয় বা খাদ্যকে সেখান থেকে কিন্তু গ্রহণ করে। উদাহরণ অবশ্যই স্বর্ণলতা, একটি হলুদ রঙের লতার মতো উদ্ভিদ যার কোনো পাতা বা ক্লোরোফিল নেই, এটি অন্য গাছের উপর জড়িয়ে থাকে আর তার পুষ্টি শোষণ করে। এছাড়া র্যাফলেসিয়া একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ। র্যাফলেসিয়া কি? র্যাফলেসিয়া একটা উদ্ভিদ, খুব যদি আমরা দেখি ফুল আছে, র্যাফলেসিয়া ফুল খুব বড় ফুল হয়ে থাকে। তো র্যাফলেসিয়া একটি কিন্তু পূর্ণ, যদি আমরা দেখি, পরজীবী উদ্ভিদের মধ্যে পড়ে। আচ্ছা নেক্সট হচ্ছে কি, মৃতজীবী কাদের বলা হয়? মৃতজীবী যেসব উদ্ভিদ পচা বা গলিত জৈব বস্তু, যেমন পচা পাতা, মৃত প্রাণীদেহ, গোবর ইত্যাদি থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে, তাদের মৃতজীবী বলে। যেমন ব্যাঙের ছাতা, মাশরুম, এছাড়া মোনোট্রোপা এবং গোল্ডেন থ্রেড নামক একটি সপুষ্পক উদ্ভিদ মৃতজীবী হিসাবে পরিচিত। মিথজীবী কাদের বলে? মৃতজীবী আর মিথজীবী আলাদা। মিথজীবী মানে যখন দুটি ভিন্ন প্রজাতির জীব একে অপরের উপর নির্ভরশীল হয়, মানে একে অপরের উপর নির্ভরশীল হয়ে একত্রে বাস করে, মানে দুজনেরই উপকার করে। হ্যাঁ, উভয় ক্ষেত্রেই যদি আমরা দেখি এখানে উপকৃত হওয়া যায়, দুটো উদ্ভিদই কিন্তু উপকৃত হয়, তখন সেই পুষ্টি পদ্ধতিকে মিথজীবিতা বলা হয়। যেমন লাইকেন, একটি শৈবাল ও লাইকেনের শৈবাল ও ছত্রাকের একটি মিশ্র রূপ হচ্ছে লাইকেন। লাইকেন তাহলে কি? শৈবাল ও ছত্রাকের একটি মিশ্র রূপ। শৈবাল খাদ্য তৈরি করে ছত্রাককে দেয়, আবার ছত্রাক শৈবালকে জল, খনিজ এবং আশ্রয় দেয়। এছাড়া মটর গাছের মূলে বসবাসকারী রাইজোবিয়াম ব্যাকটেরিয়া একটি বিখ্যাত মিথজীবীর উদাহরণ। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় থাকে? মটর গাছের মূলে থাকে, নাইট্রোজেন আবদ্ধকারী এক ধরনের কিন্তু ব্যাকটেরিয়া, সেটা একটা মিথজীবী উদ্ভিদের মিথজীবীর ব্যাকটেরিয়ার কিন্তু উদাহরণের মধ্যে পড়ে। ওকে, সো এই হলো আমাদের যদি আমরা দেখি মিথজীবী, মৃতজীবী, আংশিক পরজীবী, পূর্ণ পরজীবী, চারটে বিষয়। আজকের পরে আশা করব তোমাদের কোনো এর উপরে ডাউট থাকবে না, একটু ভালো করে দেখে নেবে। কৃষিক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোক কাজ করলে তাকে কোন ধরনের বেকারত্ব বলা হয়? একটা কৃষি জমিতে তোমার প্রয়োজন 10 জন ব্যক্তি, কিন্তু তোমার জমিতে কাজ করছে 100 জন ব্যক্তি, তো প্রয়োজনের তুলনায় বেশি লোক কাজ করছে, এই যে বেকারত্ব, এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হবে ছদ্ম বেকারত্ব। দাস ক্যাপিটাল বইটির লেখক কে? বিখ্যাত বই দাস ক্যাপিটাল কে রচনা করেছেন? দাস ক্যাপিটালের রচয়িতা কার্ল মার্কস। সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি? এটা বাড়ির কাজ দেওয়া থাকলো, সকলে কমেন্ট করে কিন্তু বাড়ির উত্তর জানাবে। প্রতিদিন সকলে যারা উত্তর করো তাদের সকলকেই আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা থাকবে তোমাদের পরীক্ষার জন্য। তোমরা প্রিপারেশন এইভাবে নিতে থাকো, এটারও কিন্তু উত্তর সকলে কমেন্ট বক্সে জানাবে। 1940 সালে প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহ কে শুরু করেছিলেন? কোশ্চেন্স গুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু বেছে বেছে আমার একটা কোশ্চেন্স অ্যান্সারের এই যে সেশন, হ্যাঁ, এখানে 30টা কোশ্চেন্স থাকে, 30টা কোশ্চেন্স তৈরি করতে আমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, এবং তার সাথে সাথে আমার সারা দিনের মেহনত থাকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করার পিছনে। তো অবশ্যই সকলে, আমি যখনই কোনো একটা নিউজ হেডলাইন বা ইত্যাদি দেখি তখনই কিন্তু আমি সেটাকে টাইপ করে রেখে দিই, পরবর্তীতে সেটা থেকে শর্ট লিস্টেড করি, এবং প্রচুর কিন্তু তোমাদের জন্য সারাদিন এটার মধ্যে আমাকে এঙ্গেজ থাকতে হয়। তো অবশ্যই সকলে দ্রুত লাইক করবে ক্লাসটিতে। আচ্ছা, এটার উত্তর কি হবে? বিনোবা ভাবে, তিনি কিন্তু প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন। আর তাকে যিনি ব্যক্তিগত সত্যাগ্রহ করতে বলেছিলেন তিনি কে জানো? গান্ধীজি। তো তিনি গান্ধীর কথা মতো শুরু করেন এটা। ঠিক আছে, কার কথা মতো শুরু করেন? গান্ধীর কথা মতো তিনি কিন্তু ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। ভারতে কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার যায়নি? ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে আমরা জানি গেছে। 8টি রাজ্য কি কি? 8টি রাজ্য তো লিখে দেওয়া আছে তোমাদের। ফার্স্ট হচ্ছে গুজরাট 1, তারপরে রাজস্থান 2, মধ্যপ্রদেশ 3, ছত্তিশগড় 4, হ্যাঁ, ঝাড়খণ্ড হচ্ছে 5, আচ্ছা পশ্চিমবঙ্গ 6, ত্রিপুরা 7, মিজোরাম 8।
এখানে উত্তরপ্রদেশ আসছে না, এই যে স্টেট এটাকে আমরা উত্তরপ্রদেশ স্টেট বলছি, উত্তরপ্রদেশ স্টেটটা এখানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার যায়নি। বাকি 8টি স্টেট যেমন মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ আর মিজোরাম, এই স্টেটগুলোর উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয় কেন? মাছের যে হৃৎপিণ্ড আছে, যে মানে মাছের হৃৎপিণ্ড বিশেষ করে এটা দুইটি প্রকোষ্ঠ থাকে, হ্যাঁ, দুই প্রকোষ্ঠ থাকে। মাছের কত প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে? মাছের আমরা দেখব দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে মাছের। তো মাছের হৃৎপিণ্ড এটাকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয় কারণ এতে কেবল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, অর্থাৎ দূষিত রক্ত থাকে। দূষিত রক্ত প্রবাহ মানে এখান থেকে প্রবাহিত হয় বা দূষিত রক্ত এটার মধ্যে থাকে, তাই এটাকে আমরা কি বলছি? ভেনাস হৃৎপিণ্ড বলছি। ভারতে অর্থনীতি সংস্কারে এলপিজি মডেল কি কি নির্দেশ করে? এলপিজি মডেলটা সম্পর্কে গতদিনে আলোচনা আমি করেছি বা একদিনের ক্লাসে, যেখানে আমি লাইসেন্স রাজের শেষ আমরা বলেছিলাম লাইসেন্স রাজ 1950 থেকে 90 এর মধ্যে এই যে সময় পিরিয়ড, 1990 এর সময় পিরিয়ড বা 1990 এর আগে পর্যন্ত ওই সময়টাকে আমরা লাইসেন্স রাজ বলেছি। তো লাইসেন্স রাজ খতম হয় 1990 এসে, তারপরে 1991 এ নয়া অর্থনৈতিক নীতি আসে। নয়া অর্থনৈতিক নীতি আসে। তো নয়া অর্থনৈতিক নীতি আসে যেটা, সেই নয়া অর্থনৈতিক নীতির মাধ্যমে তিনটে জিনিস কিন্তু প্রপোজ করা হয় এবং সেটাকে আমরা এলপিজি মডেল বলি। লিবারালাইজেশন, ওকে, তারপরে প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, অর্থাৎ উদারীকরণ, বেসরকারীকরণ এবং তোমার হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, এই তিনটে জিনিসের উপরে জোর দেওয়া হয়। এবং এই যে এলপিজি মডেল, এটা প্রস্তুত কে করেন? জেনে রাখবে ডক্টর মনমোহন সিং। মনমোহন সিং তিনি এই সময়ে ভারতের অর্থমন্ত্রী ছিলেন। তিনি এই মডেল প্রস্তুত করেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। রাজ্যসভায় ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত বা নমিনেটেড করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভায় বেশ কয়েকজনকে মনোনীত করতে পারে। কতজনকে মনোনীত করতে পারে? রাষ্ট্রপতি 12 জনকে। নিচের কোনটি শর্করা বা অ্যামাইলোলাইটিক পরিপাককারী উৎসেচক নয়? বলে ফেলো। যেটি শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক নয় সেটি হচ্ছে পেপসিন। অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ এগুলো সবই কিন্তু শর্করা বা তোমার হচ্ছে কার্বোহাইড্রেট ভেঙে থাকে, কিন্তু এর মধ্যে দেখবো পেপসিন, এটা তাহলে কি কোনটির পরিপাককারী উৎসেচক? সেটি হচ্ছে প্রোটিন। ঠিক আছে, প্রোটিন ভাঙে থাকে, প্রোটিন। টু রিভার পয়েন্ট বা দুটি নদী সঙ্গম কেন গুরুত্বপূর্ণ হতে পারে? মানে দুটি নদী যেখানে সঙ্গম করে, দুটি নদী যেখানে মিলিত হয়, এই নদী সঙ্গমগুলো কেন গুরুত্বপূর্ণ হতে পারে? নদী সঙ্গমগুলো গুরুত্বপূর্ণ এখানে কেন? আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্য। এটি পর্যটন বা আবাসন প্রকল্পের নাম হিসাবে ব্যবহৃত হয়। নাকি উপরের সবগুলোই সঠিক? উপরের সবগুলোই সঠিক হবে। দুটি নদীর সঙ্গমের স্থল, সেখানে আবাসন প্রকল্পের নাম হিসাবে ব্যবহৃত, মানে একটা পর্যটন স্থল হিসাবে এবং আবাসন প্রকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। ভৌগোলিক বৈশিষ্ট্য গুরুত্ব থাকতে পারে এবং আধ্যাত্মিক সাংস্কৃতিক গুরুত্ব কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। যেমন গঙ্গা যমুনার মিলনস্থলে আমরা দেখেছি রিসেন্টলি প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়েছে। এলাহাবাদ বা প্রয়াগরাজের যে শহর সেটা সেখানে অবস্থিত আছে এবং বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পন্ন একটা অঞ্চল সেটা। সহস্র দেশের হ্রদ বা হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? হাজার হ্রদের দেশ কাকে বলে থাকি আমরা? ফিনল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড। ফিনল্যান্ডকে বলা হয়ে থাকে হাজার হ্রদ বা সহস্র হ্রদের দেশ।
ডেয়ারি ফার্মিং বা পশুপালন ও দুধ উৎপাদন অর্থনীতির কোন ক্ষেত্র বা সেক্টরের অন্তর্গত? ডেয়ারি ফার্মিং, পশুপালন ও দুধ উৎপাদন অর্থনীতির কোন ক্ষেত্র বা সেক্টরের অন্তর্গত? সেটি হলো প্রাথমিক সেক্টর বা প্রাইমারি সেক্টর। সুমেরু অঞ্চলে বরফের তৈরি ঘরে বসবাসকারী এস্কিমোদের ঘরকে কি বলা হয়? এস্কিমো হচ্ছে এক ধরনের জনজাতি যারা সুমেরু অঞ্চলে, অর্থাৎ যে আমাদের আর্কটিক রিজন আছে সেখানে বাস করে থাকে। তো তাদের যে বরফের তৈরি ঘর আছে এই ঘরটাকে আমরা বলে থাকি ইগলু। অলরাইট, 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানেই শেষ করব। TSS একাডেমিতে এই রুটিন ফলো করে তোমরা কিন্তু ক্লাস দেখতে পারো। চলো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থাকবে সকলে। আমাদের TSS একাডেমিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে একটি নতুন পর্বে আর পরের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আর সোমবারে আমরা আবার কিন্তু চর্চা করব কারেন্ট অ্যাফেয়ার্স। আর যারা প্রতিদিনের ক্লাসটিতে দেখছো সকলে দ্রুত একটা করে লাইক কিন্তু করতে ভুলবে না ক্লাসটিতে। আর আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হ্যান্ডেলে ফলো করতে চাইলে অবশ্যই ফলো করতে পারো। ফর ইওর ইনফরমেশান, সেখানে আমরা তোমাদের বিভিন্ন ইনফরমেশান দিয়ে থাকি, তোমাদের সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে চর্চা করে থাকি। হ্যাঁ, বিভিন্ন নোটিফিকেশান আসলে সেখানে আমরা লিঙ্ক দিয়ে থাকি, সেখান থেকে বিভিন্ন তোমার হচ্ছে শর্ট নোটিশ আমরা প্রোভাইড করে থাকি। তো অবশ্যই টেলিগ্রামে এবং বিভিন্ন জায়গাতে আমাদের ফলো করতে চাইলে ফলো করতে পারো। ভালো থাকবে সকলে। টেক কেয়ার, টাটা। দিস ইজ জাহরাবুল রহমান। এতক্ষণ ছিলাম একটা জিকে প্রশ্ন উত্তর ক্লাস নিয়ে তোমাদের সাথে। ভালো থাকবে। বাই।